আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। এখন থেকে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া আদেশের বিপরীতে পণ্য বিক্রি করতে পারবেন রপ্তানিকারকরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস টু কনজিউমার মডেল ব্যবহার করে এই রপ্তানি হবে। এই ব্যবস্থায় আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মগুলো কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিকারকদের বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে। এই ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ব্যাংক শাখা এ ধরনের রপ্তানি কার্যক্রম করতে পারবে, যেখানে বিদেশি পণ্য গ্রহণকারী চূড়ান্ত ক্রেতা নয়, বরং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। উদাহরণ হিসেবে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম, মার্কেটপ্লেস, সাবসিডিয়ারি অথবা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসের কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ল ৫৫,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে ৪,৯৯,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হলেও প্রায় ৫ মাসের মাথায় তা বাড়িয়ে ৫,৫৪,০০০ কোটি টাকা করা হয়েছে। প্রথম ৪ মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে থাকা সংস্থাটিকে বাড়তি ৫৫,০০০ কোটি টাকা আদায় করতে হবে। শুল্ক কর আদায়ের আগের লক্ষ্যমাত্রা ছিল ১,২৯,৭৪০ কোটি টাকা। নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১,৪৪,০৪০ কোটি টাকা। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাটের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২,০৪,৯৮০ কোটি টাকা। আয়কর আদায়ের নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২,০৪,৯৮০ কোটি টাকা। ব্যাংক মাফিয়া খ্যাত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবার সহ প্রতিষ্ঠানটির স্বার্থ সংশ্লিষ্ট ৬৭ জনের বিরুদ্ধে ১০,৪৭৯ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় মামলা হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। বিগত আওয়ামী সরকার আমলে নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২,২৫,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এস আলম, যার সিংহভাগই পাচার হয়েছে বিদেশে। ব্যাংক লুটের পাশাপাশি মিডিয়া দখলেও সমান কৌশলী এস আলম বাগিয়ে নিয়েছিলেন ২১শে টেলিভিশনও। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাইফুল আলম মাসুদ এস আলম নামেই সর্বজনে পরিচিত। দেশের শীর্ষ ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে স্বভাবতই ওঠা বসার নীতি নির্ধারকদের সঙ্গে, আর বিপুল অর্থের বিনিময়ে সেই ওঠা বসা পরিণত হয় বাণিজ্যিক সম্পর্কে। তৎকালীন সরকারের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের ছত্রছায়ায় বাগিয়ে নেন অন্তত ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। নিয়মের তোয়াক্কা না করে পরিচালনা পর্ষদে বসিয়ে দেন পরিবারের সদস্যদের। এছাড়া সেই সম্পর্কের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে ৬০০ একর জমির উপর গড়ে তোলেন ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যার তৎকালীন মূল্য ২০,০০০ কোটি টাকা। ২৪-এর পট পরিবর্তনের পর একের পর এক সামনে আসে এস আলমের লুটপাটের কীর্তি। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ৩ মেয়াদে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৪,০০০ কোটি ডলার। পাচারকৃত অর্থের মধ্যে এস আলমের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরানো হয়েছে ১২০০ কোটি ডলার। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার সামনে এসেছে দুদকের আরেক ধামাকা। অভিযোগ, ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের ৩টি প্রতিষ্ঠান, এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের মতো ভুয়া প্রতিষ্ঠানের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়। মূল ঋণের পরিমাণ ছিল ৯,২৮৩ কোটি ৯৩ লাখ টাকা, যা বর্তমানে লভ্যাংশ ও সুদসহ ১০,৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এই লুটেরা এস আলমই ২০১৫ সালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় দখল করেছিলেন ২১শে টেলিভিশন। প্রায় এক দশক ধরে লুটপাটের পাশাপাশি মিডিয়া ব্যবহার করে আড়াল করেছেন গ্রুপের দুর্নীতি আর অনিয়ম। এস আলম ও তার পরিবারের মাথায় এখন পর্যন্ত মানি লন্ডারিং, ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের অভিযোগে ঝুলছে ১৬টি মামলা। পাশাপাশি চলছে আরও প্রায় ৩৪টি অভিযোগের তদন্ত।
এসব মামলা থেকে বাঁচতে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে গ্রহণ করেছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। দেশটির জালান মের্লিমাউতে 12,000 বর্গফুট জমিতে $30 বিলিয়ন ব্যয় নির্মাণ করেছেন প্রাসাদ বাড়ি। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, দুবাই ও যুক্তরাজ্য সহ নানা দেশে ছড়িয়ে রেখেছেন লুটের অর্থ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 2026 সালের জানুয়ারি-জুন মেয়াদের জন্য 10,979 কোটি টাকার অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। কেনা হচ্ছে চালও। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, রাশিয়া ও সৌদি আরব থেকে 399 কোটি 50,27,840 টাকায় 75,000 টন সার এবং সিঙ্গাপুর থেকে 216 কোটি 43,87,745 টাকায় 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে মেসার্স এস অ্যাগ্রোক্যাপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ চাল কিনতে ব্যয় হবে 216 কোটি 43,87,745 টাকা। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা রংপুরে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 250 থেকে 350 টাকা। আড়তে চালের সংকট না থাকলেও আমন মৌসুমের শুরুতেই চালের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুর সিটি বাজার ও মাহিগঞ্জে 44 টাকা কেজির মোটা চাল 50 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 4 টাকা বেড়ে দেশি স্বর্ণা বিক্রি হচ্ছে 54 টাকায়, আর মিনিকেট কেজিতে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। আমন মারাইয়ের শুরুতেই চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তারা। চালের দাম এত বেশি হলে কিভাবে আমরা দিন করি দিন খাই, কিভাবে চলবো? চাউলের বাজার তো মোটামুটি যেরকম 60-70 টাকা কেজি, কিন্তু আমাদের কামাই তো সীমিত। আরও একটু কম হওয়ার দরকার চাউলের বাজার। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বলছেন তাদের বেশি দামে কিনতে হচ্ছে। নতুন ধান আসলে দাম কমতে পারে। কিন্তু মিনিকেটটা অতিরিক্ত বাড়ছে, বস্তায় 150 টাকা। আর হচ্ছে আপনার কাঠারি নাজিরটা এটাও বাড়ছে, মনে করেন যে 200 থেকে 250 টাকা কেজিতে। 4-5 টাকা থেকে 6 টাকা মিনিকেট চালে 6 টাকা বেশি আর কি, আর এগুলো চালে 4 থেকে 5 টাকা বেশি। নতুন চাল নামলে আশা করি বাজার হয়তো একটু হলেও কমার সম্ভাবনা আছে। রংপুরে ধান চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। নতুন চালটা যখন পুরো দমে নেমে যাবে, আমার মনে হয় চালের দামটা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। চালের চাহিদা হলো 5,09,078 মেট্রিক টন। সারা বছর আমরা আমন, বোরো এবং আউশ তিনটা মিলে আমরা উৎপাদন করে থাকি 12,32,071 মেট্রিক। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে, বড় মৌসুমে রংপুরে 1,66,740 হেক্টর জমিতে 8 লাখ মেট্রিক টনেরও বেশি চাল উৎপাদন হয়েছে। বিপরীতে রংপুরে চাহিদা মাত্র 2 থেকে 2.25 লাখ মেট্রিক টন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 48,617 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 142 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,858 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট কমে অবস্থান করছে 4,481 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,871 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 34 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 97 পয়েন্ট কমে অবস্থান করছে 84,802 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,267 পয়েন্ট। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।